নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ আর আপনাদের সবাইকে স্বাগত আজকের দ্য বিগ স্টোরিতে। আজকের বিগ স্টোরি গ্লোবাল স্পটলাইটের। আজকের বিগ স্টোরি সারা বিশ্বের নজর কাড়ার জন্য। কারণ ওপার বাংলায় যে রক্তস্রোত বইছে, ওপার বাংলায় রক্তস্রোত থামার নামই নেই। একের পর এক নিথর দেহ লুটিয়ে পড়ছে বাংলাদেশের রাজপথে, ঢাকায়। 24 ঘন্টার ব্যবধানে অরাজকতার বাংলাদেশের ছবি দেখলাম। শরতের মতো সাধারণ মুদি দোকানিকে কেন পেছন থেকে কুপিয়ে মারা হলো? বাংলাদেশের পরিস্থিতি কি তবে হাতের বাইরে চলে যাচ্ছে? বিশ্বাস করুন, এই মুহূর্তে বাংলাদেশে একের পর এক হিন্দু নিধন চলছে। বলতে কোনো দ্বিধা নেই, সংখ্যালঘু হিন্দুদের বাংলাদেশে চিহ্নিত করে কুপিয়ে খুন করা হচ্ছে, হিন্দু নারীদের সম্ভ্রম লোটা হচ্ছে। 71-এর ঠিক আগে যে কাজটা পাকিস্তানি খান সেনা করত, সেই কাজটা আবারও করছে এবার বাংলাদেশের জামাতি জনতা। কাদের কথা বলছি বলুন তো? বাংলাদেশের সেই জামাতিদের কথা বলছি, বাংলাদেশের সেই জঙ্গিদের কথা বলছি, যারা এই মুহূর্তে বাংলাদেশে হিন্দুদের শুধু অত্যাচারই করছে না, তাদের সম্ভ্রম লুটছে, তাদের খুন করছে। 18 দিনে 6 জন হিন্দু খুন। বাংলাদেশ লজ্জা পাচ্ছে কি? এক বর্ণ লজ্জা বাংলাদেশের শাসক প্রশাসনের লোকজন তারা কি পাচ্ছে? আমি ইলমাস আজকে এই প্রশ্নটা তুলছি কারণ কোনো নিরীহর রক্ত ঝরার জায়গা নেই এই সভ্য সমাজে দাঁড়িয়ে। আজ গোটা বিশ্বের স্পটলাইট পড়া উচিত বাংলাদেশের দিকে, যে বাংলাদেশে পরিকল্পিতভাবে সংখ্যালঘু হিন্দুদের নির্যাতন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, সেখানকার হিন্দু মহিলাদের সম্ভ্রম লুট করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে। 18 দিনে 6টা খুন, 6টা লাশ। দীপু দাসের কথা মনে আছে? কিভাবে ওই বাংলাদেশি অত্যাচারীরা দীপু দাসকে খুন করেছিল, মনে আছে আপনাদের? শরৎমণি চক্রবর্তীর কথা বলি, নিজের দোকানেই ছিলেন শরৎমণি চক্রবর্তী। হঠাৎ করে একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। আচ্ছা, এই শরৎমণি চক্রবর্তীর অপরাধটা কি ছিল? নাকি তার পরিচয় তার অপরাধ? বিশ্বাস করুন, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে কপালে বন্দুক ঠেকিয়ে তাকে গুলি করা হয়েছে। তারপর জনসমক্ষে সবার মাঝখানে দাঁড় করিয়ে তার গলা কেটে তাকে খুন করা হয়। যশোরে একজন সাংবাদিক, ঠিক আমাদের মতো একজন সাংবাদিক, রানা প্রতাপ বৈরাগী, তার এই নৃশংস পরিণতি কেন হলো? সাংবাদিকতা করার জন্য তাকে স্তব্ধ করে দেওয়া হলো। বাংলাদেশে কি এই মুহূর্তে কণ্ঠ রোধ করার চেষ্টা চলছে? জানেন, যশোরের রাস্তায় প্রকাশ্যে রানা প্রতাপকে পাশের গলিতে, তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পাশের গলিতে ডেকে নিয়ে গিয়ে তার মাথায় গুলি করা হয়। একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে তার মাথায় গুলি করা হয়। শরৎ, রানা প্রতাপ, এদের অপরাধটা কি? তারা হিন্দু হয়ে জন্মেছে, এটাই তাদের অপরাধ? আর মোহাম্মদ ইউনূসের এই প্রশাসন, এই জামাতি জঙ্গি প্রশাসন কি করছে? হাদির জন্যে মানুষের বুক নাকি ফেটে যাচ্ছে, আর এই যে রক্ত ঝরছে হিন্দুদের, তার জন্য একটা বিবৃতি নেই। মানুষকে ইসকনের এজেন্ট, সিআইএ এজেন্ট বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, কথায় কথায় খুন করা হচ্ছে। আর এই পাষণ্ড নেতা ক্ষমতার লোভে বসে আছে, কিচ্ছু করছে না। ঝিনাইদহের কালিয়াগঞ্জ এক বিধবা মহিলার ওপর যা ঘটেছে তা শুনলে আপনি শিউরে উঠবেন। ঝিনাইয়ের কালিয়াগঞ্জ এক বিধবা মহিলা, অসহায় বিধবা, তাকে গণধর্ষণ করেই ক্ষান্ত হয়নি অপরাধীরা। তাকে গাছে বেঁধে তার চুল কেটে মধ্যযুগীয় বর্বরতায় নির্যাতন চালানো হলো তার উপর। মানবিকতা নামক বস্তুটি কি আমাদের প্রতিবেশী দেশে আজ নিলামে উঠেছে?
এই হিংসার তালিকাটা না ছোট নয়। গত 18 দিনে ওপার বাংলায় অন্তত 6 জন হিন্দু প্রাণ হারিয়েছেন। প্রণতোষ কর্মকার থেকে শুরু করে দীপু চন্দ্র দাস, পিন্টু আকন্দ, অমৃত মণ্ডল, এই তালিকাটা দীর্ঘ। আপনারা কি জানেন এই মৃত্যু মিছিলের পেছনে কোন গভীর চক্রান্ত কাজ করছে? কেন বেছে বেছে হিন্দুদের ওপর এই আক্রমণ? দীপু চন্দ্র দাসকে তো পিটিয়ে মারার পর তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল সারে আম গাছ থেকে তার দেহটাকে ঝুলিয়ে। ঠিক একইভাবে শরীয়তপুরে খোকন দাসের গায়েও প্রথমে কুপিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই মুখগুলোকে চিনে রাখুন, এই মুখগুলোকে চিনে রাখুন। এরা শহীদ, এরা বাংলাদেশের হিন্দু শহীদ। কেন হলো এমনটা? এর জবাব কি কেউ চাইবে না? এই 8টা মুখ আজ প্রশ্ন করছে। এই 8 জনের আত্মা আমাদের সবার আত্মাকে নাড়িয়ে দিয়ে গেছে। প্রশ্ন করছে, এই 8 জন প্রশ্ন করছে, মারা গিয়েও প্রশ্ন করছে, এদের হয়ে বিচার চাইবে কে? মোহাম্মদ ইউনূস নাকি নোবেল পিস প্রাইজ পেয়েছে, শান্তি পুরস্কার পেয়েছে, নোবেল শান্তি পুরস্কার। হোয়াট দ্য হেল ইজ সো নোবেল ইন দিস? 8 জন মানুষ, নিরীহ মানুষ, ইনোসেন্স ওয়ার কিল্ড। ডোনাল্ড ট্রাম্প কোথায়? কোথায় ডোনাল্ড ট্রাম্প, যিনি একটা ফোন তুলে নাকি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন? বিশ্ব শান্তি পুরস্কার কিংবা নোবেল পুরস্কারের জন্য যিনি, নোবেল শান্তি পুরস্কারের জন্য যিনি নিজের দাবি রাখেন, সেই ডোনাল্ড ট্রাম্প কোথায়? কেন কিছু বলছেন না? কোথায় বাকি সব ইউরোপীয় দেশের নেতারা? কোথায়? আর মোদিজি আপনি বা কোথায়? ওপার বাংলায় এই 8টা মুখ প্রশ্ন করছে আমাদের, কি করলাম আমরা? এই নারকীয় ঘটনাগুলো কি স্রেফ বিচ্ছিন্ন ঘটনা? বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তো একে বিচ্ছিন্ন বলেই দায় এড়াতে চাইছে। মোহাম্মদ ইউনূস এটাই বলছে, এটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু বাস্তব অন্য কথা বলছে। টার্গেট কি শুধুই সাধারণ মানুষ, নাকি প্রশাসনের ভেতরে থাকা অমুসলিম আধিকারিকরাও আজ চূড়ান্ত বিপন্ন? মানে সহজ কথা বলছি, বাংলাদেশে ইউনূসের প্রশাসনে, ইউনূস সরকারের প্রশাসনে থাকা হিন্দু আধিকারিকরা তারাও কি এই মুহূর্তে টার্গেটে? উত্তর হলো হ্যাঁ, এবং সেই উত্তর, সেই প্রমাণ এই ভদ্রমহিলা অন্নপূর্ণা দেবনাথ। ইনি কুড়িগ্রামের, বাংলাদেশের কুড়িগ্রামের জেলা শাসক অন্নপূর্ণা দেবনাথ। তার অফিসের দরজা ভাঙার চেষ্টা করেছে জামাতপন্থীরা। ভারত বিরোধী স্লোগান দিয়ে তাকে ইসকনের এজেন্ট তকমা দিয়ে অপসারণের দাবি তোলা হচ্ছে। আসলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে বাংলাদেশকে হিন্দু মুক্ত করার একটা বড় ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে বলে বিশেষজ্ঞরা বলছে। ঠিক কি হয়েছিল অন্নপূর্ণা দেবীর অফিসের সামনে, তার অফিসে ঠিক কি হয়েছিল দেখুন, বড় করে দেখাবো এবং শোনাবো। দেখুন দেখুন কি হয়েছিল, ভালো করে দেখুন। আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল, এই ভারতের দালাল বাংলাদেশ চলবে না, এই ডিসি থাকবে না, এই ডিসি থাকবে না, এই ইসকন থাকবে না, ইসকন এখানে থাকবে না, ভারতের দালাল। আমাদের কুড়িগ্রাম 3 আসনের ব্যারিস্টার সালিম ভাইয়ের নমিনেশন স্থগিত করছে। হ্যাঁ, আজকেও সেম অবস্থা। ভালো করে দেখুন তো এই ভিডিওটা, ভালো করে দেখুন এই ভিডিওটাকে, ভালো করে দেখুন। এই যারা ওখানে তাণ্ডব করছে মাথায় টুপি পরে, এদের মধ্যে মুসলমান কিংবা ইসলামের ইমানের এক রত্তি নেই। কোন কোরআন, কোন হাদিস, কোথায় লেখা আছে মহিলাদের উপর এই অত্যাচারের কথা? কোন মহিলার সম্ভ্রম নিয়ে খেলার কথা কোন কোরআনে লেখা আছে? কোন কোরআনের কোন আয়াতে লেখা আছে? আজ এই জামাতিদের কাছে ইলমাস সৈয়দ প্রশ্ন করছে, দেখান কোথাও লেখা নেই। উল্টে ইসলাম তো বলে অন্য কথা, ইসলাম তো বলে ইমানের কথা, ইসলাম তো বলে নারীদের রক্ষা করার কথা। সেই ইসলামকে হাতিয়ার করে, সেই হাদিসকে হাতিয়ার করে
ইসলামের অপভ্রংশ করে যেটা হচ্ছে সেটা জঙ্গিবাদ, সেটা মৌলবাদ, সেটা ইসলামিক টেররিজম, আর কিচ্ছু না। মানুষকে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে গাছে ঝুলিয়ে। এই নারকীয় ঘটনাগুলো কি স্রেফ বিচ্ছিন্ন ঘটনা? একজন আধিকারিকের অফিসে ঢুকে তাকে স্লোগান দেওয়া, তার বিরুদ্ধে স্লোগান দেওয়া, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা বিচ্ছিন্ন ঘটনা? বিশ্বাস করুন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিচ্ছিন্ন ঘটনা বলে এই ঘটনাগুলোর দায় এড়াতে চাইছে। দীপু দাসের ভিডিও দেখছেন, শিউরে উঠেছিলাম আমরা এই ভিডিও দেখার পর। মানুষ এভাবে বর্বর কি করে হতে পারে? ইসলামে এর কোনো জায়গা নেই। কোরআন, হাদিস, ইসলাম এটা শেখায় না। এটা কারা শেখায় জানেন? এটা ওসামা বিন লাদেনরা শেখায়, এটা হাফিজ সাঈদরা শেখায়, এটা জামাতিরা শেখায়। আজ সেই দেশ থেকে বিতাড়িত একজন লেখিকা, বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি ফেমাস, তসলিমা নাসরিন, তিনিও এই জামাতিরা যে ধর্ম ফলো করে সেই ধর্মই ফলো করেন। তিনি এক্সপোস্টে কি বলছেন দেখছেন? যে কোনো মুসলমান যে কোনো হিন্দুকে আজ বাংলাদেশ মাটিতে হত্যা করতে পারে। ভাবুন, তসলিমা নাসরিন বলছেন বাংলাদেশি একজন মুসলমান, যে কোনো মুসলমানই যে কোনো হিন্দুকে আজ বাংলাদেশের মাটিতে হত্যা করতে পারে। তাই কি তারা রানা প্রতাপ বৈরাগীর নামের এই হিন্দু যুবককে গুলি করে হত্যা করেছে? যশোরের কেশবপুরে উপজেলার সুফালাকাটি ইউনিয়নের আড়ুয়া গ্রামের শিক্ষক তুষারকান্তি বৈরাগীর পুত্র রানা প্রতাপ বৈরাগী ছিলেন বরফকল ব্যবসায়ী। সোমবার সন্ধ্যায় তাকে হত্যা করা হয়। দেখুন, আমার প্রশ্ন, যেটা উনি বলছেন, আমার প্রশ্ন, হিন্দু হত্যা করে কোনো মুসলমান কি বাংলাদেশে জেল খেটেছে কখনো? যাবজ্জীবন কখনো হয়েছে কারো? থ্যাংক ইউ তসলিমা নাসরিন। আমাদেরও এই প্রশ্ন, হিন্দু হত্যা করে কোনো মুসলমান কি বাংলাদেশে জেল খেটেছেন? আপনারা কোরআনের দোহাই দিচ্ছেন না, ইসলামের দোহাই দিচ্ছেন না। কোরআন, ইসলাম, হাদিসে কোথায় বলা আছে এই হিংসার কথা? একবার দেখান দেখি। কোরআন না পড়ে, ইসলাম না বুঝে সব ধর্মগুরু হয়ে গেছেন। ভারতের মুসলমানরা যদি খেপে যায় না, বিশ্বাস করুন বাংলাদেশের এই জামাতি জঙ্গিদের নিমেষে শেষ করে দিতে পারে। বিচ্ছিন্ন ঘটনা নয়, ক্যালিব্রেটেড হত্যালীলা চলছে হিন্দুদের ওপর। এবং এই মুহূর্তে জাতি, ধর্ম, বর্ণ ভুলে সবাই একসঙ্গে গর্জে উঠুন বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশের এই নারকীয় প্রশাসক মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। এই 8টি মুখ আপনার দিকে তাকিয়ে প্রশ্ন করছে, হোয়াট হ্যাভ ইউ ডান? এদের জন্য জাস্টিসকে চাইবে, আর এই ভদ্রলোককে তো জবাব দিতে হবে। দরকার হলে ইন্টারন্যাশনাল কোর্ট, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে নিয়ে গিয়ে জবাব দিন। ঠিক যেভাবে হিটলার হত্যা করেছিল ইহুদিদের, ঠিক সেভাবে হিন্দুদের হত্যা করা হচ্ছে, হত্যা করছে এই লোকটা। ঠিক যেভাবে হিটলার হত্যা করেছিল ইহুদিদের, ঠিক সেভাবে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের হিটলার হয়ে হিন্দুদেরকে হত্যা করছে। টেক ইট ফ্রম মি, দিস ইজ দ্য ট্রুথ and he needs to answer. Yunus needs to answer. দরকার পড়লে আন্তর্রাষ্ট্রীয় ট্রাইব্যুনাল ডাকুন, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা হোক, দরকার পড়লে ইউএনএ ট্রাইব্যুনাল করা হোক। দিস ম্যান শুড বি হেল্ড অ্যাকাউন্টেবল। দিস ম্যান মেড দিস হ্যাপেন। আজকে বলতে খারাপ লাগছে, যে দেশটা নাকি বাংলার সঙ্গে, অর্থাৎ পশ্চিম বাংলার সঙ্গে, ভারতের সঙ্গে নারীর টান খুঁজতো এক সময়, যে দেশে নাকি নববর্ষ বড় করে পালন করা হতো, সেই দেশ আজ হিন্দুদের ওপর এমন আচরণ করছে। 18 দিনে 8টা খুন, 8 জন নিরীহ মানুষের রক্ত ঝরল এবং তাদের মধ্যে একজন সাংবাদিক। বাংলাদেশের মিডিয়া চুপ থাকলেও ভারতের মিডিয়া সেই বাংলাদেশি নিহত সাংবাদিকের জন্য গলা চড়াবে, প্রশ্ন করবে, বিকজ এটাই ঠিক। দিস ইজ দ্য রাইট থিং টু ডু। কোনো কোরআন, কোনো হাদিসে কোথাও বলা নেই এই হত্যালীলার কথা।
যারা এটা করছে তারা কেউ ধর্ম মানে না, তারাই সবচেয়ে বড় ধর্ম বিরোধী। মাথায় রাখবেন, ধর্মের নামে হত্যালীলা চালাবার কথা আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি জামাতিদের। দেখিয়ে দিন কোন কোরআন, কোন হাদিস, কোন আয়াতে লেখা আছে ধর্মের নামে, ইসলামের নামে হত্যালীলার কথা কোথায় লেখা আছে? সত্যিটা হলো কোথাও লেখা নেই। এটা এরা করে রাজনৈতিক ফায়দার জন্য, নিজেদের আখের গোছাবার জন্য, মানুষকে ধর্মের ভুল পট্টি পরিয়ে উত্তপ্ত করার জন্য। এরা আজকের দিনে মডার্ন ডে টেররিস্ট, এরাই টেররিস্ট, এরাই হিটলার, নিও নাজি ফ্যাসিস্ট। এই মোহাম্মদ ইউনূসকে জবাব দিতে হবে, কিন্তু এখনো শেষ নয়। এগুলো একটাও বিচ্ছিন্ন ঘটনা নয়। বিচ্ছিন্ন বলে দায় এড়াতে চাইছে বাংলাদেশ, আমরা দায় এড়াতে দেব না। বাস্তব বলছে হিন্দুদের টার্গেট করা হচ্ছে, প্রশাসনের অন্দরে থাকা অমুসলিম আধিকারিকদের চূড়ান্তভাবে টার্গেট করা হচ্ছে। কুড়িগ্রামের জেলাশাসক অন্নপূর্ণা দেবনাথের অফিসের দরজা ভাঙার চেষ্টা, তার প্রমাণ ভারত বিভাগী স্লোগান দেওয়া হচ্ছে, ইসকনের এজেন্ট বলা হচ্ছে, তাকে অপসারণের দাবি তোলা হচ্ছে। আসলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে বাংলাদেশকে হিন্দু মুক্ত করার একটা ব্লুপ্রিন্ট এই জামাতিরা অ্যালং উইথ মোহাম্মদ ইউনূস তৈরি করেছে। কিন্তু কেন এই আতঙ্ক বলবো একটা ছোট্ট বিরতির পর, একটা ছোট্ট বিরতি, তারপর আপনাদের বলবো কেন মোহাম্মদ ইউনূস আর এই কট্টরপন্থী ইসলামিক টেররিস্ট মৌলবাদীরা এই নকশা তৈরি করেছে। লেটস টেক আ কুইক ব্রেক, কোথাও যাবেন না, ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। ওয়েলকাম ব্যাক লেডিস এন্ড জেন্টলম্যান। আপনাদের বলছিলাম না, বাংলাদেশের গণহত্যা কিংবা হিন্দু হত্যা একটা পরিকল্পিত ছক। সাম্প্রতিক সমীক্ষার রিপোর্ট ঘুম উড়িয়ে দিয়েছে মোহাম্মদ ইউনূস আর মৌলবাদীদের। সূত্রের খবর, একটি জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে বাংলাদেশের 70% মানুষ বিএনপির পক্ষে। দাঁড়ান আরেকবার শুনুন, বাংলাদেশের 70% মানুষ এই মুহূর্তে বিএনপির পক্ষে দাঁড়িয়ে রয়েছে। অথচ এই তথাকথিত বিপ্লবী ছাত্র নেতাদের দল এনসিপির জনসমর্থন মাত্র 2.6%, আর জামাত 19%। এই পরিসংখ্যান সামনে আসতেই অশান্তের বাতাবরণ তৈরি করে ভোট লুট করার চেষ্টা চলছে। কারণ বিএনপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ক ফেরানোর সম্ভাবনা তৈরি হবে, যা পাকিস্তান বা মৌলবাদীদের কাম্য নয়। পরিসংখ্যান বলছে 2024 সালে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনা 540% বেড়েছে। বুঝতে পারছেন, এক লাফে 540%। এক বছরে 2200-র বেশি হিংসাত্মক ঘটনা ঘটেছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা পরিকল্পিত চক্রান্ত। এখন প্রশ্ন উঠছে, এটা কি সিস্টেম্যাটিক হিন্দু গণহত্যা নয়? যেটা হিটলার করেছিল জুদের সাথে, সেটাই কি মোহাম্মদ ইউনূস জামাতিদের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশে করছে না? যখন 4 থেকে 20 আগস্টের মধ্যে ওই দেশের 49টি জেলায় হামলা হয়, যখন 295টি হিন্দু ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়, তখন তাকে আপনি কি বলবেন? এটা একটা প্যাটার্ন। যখনই দেশে রাজনৈতিক অস্থিরতা আসে, লক্ষ্যবস্তু করা হয় হিন্দুদের। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের যে ঐক্য পরিষদ, তারা সরাসরি বলছে এটা হিন্দু বিরোধী মানসিকতার প্রতিফলন। যে হিন্দু বিরোধী মানসিকতা রয়েছে মোহাম্মদ ইউনূসের, রয়েছে জামাতিদের, রয়েছে জিহাদিদের। চলুন এবার আসল মুখোশটা খুলি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কি মৌলবাদীদের হাতে বন্দী? ইয়েস লেডিজ এন্ড জেন্টলম্যান, ইয়েস। লক্ষ্য করে দেখুন, বিতর্কিত দল জামাতে ইসলামীর ওপর থেকে এই প্রশাসন নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। আর হেফাজতে ইসলাম, যাদের 13 দফা দাবির মধ্যে আছে ব্লাসফেমি আইন এবং নারী উন্নয়নের বিরোধিতা, তাদেরই এক শীর্ষ নেতা এখন এই মোহাম্মদ ইউনূসের ধর্ম বিষয়ক উপদেষ্টা। ভাবুন, যারা নারী উন্নয়নের বিরোধিতা করে, যারা ব্লাসফেমি আইনকে ফিরিয়ে আনতে চায়, ধর্মীয় আইন এগুলো, সেই মুহূর্তে ধর্ম বিষয়ক উপদেষ্টা এই মোহাম্মদ ইউনূসের। যখন মৌলবাদীরা সরকারি চেয়ারে বসে না,
তখন দীপু দাস কিংবা ওই 8 জন মানুষের বিচার পাওয়া সম্ভব হয় না। পর্দার আড়ালে আরও কিছু মাস্টার মাইন্ড রয়েছে, কারা বলবো, কিন্তু তার আগে এই মুহূর্তে বাংলাদেশের আসল প্রধানমন্ত্রী, যাকে ওই দেশ থেকে বিতাড়িত করেছে ডার্ক ফোর্সেস, ডিপ স্টেট ফোর্সেস এবং এই ইউনুসপন্থী জেহাদি জামাতিরা, তিনি এই ব্যাপারে আমাদেরকে একটি এক্সক্লুসিভ বার্তা পাঠিয়েছেন। ক্যালকাটা নিউজ এক্সক্লুসিভ একটি অডিও বার্তা পাঠিয়েছেন। কি বলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্সক্লুসিভ লেডিজ এন্ড জেন্টলম্যান, ক্যালকাটা নিউজে। 1 বছরের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস তার ম্যাজিক দেখালো, দারিদ্রের হার বাড়িয়ে, মাথাপিছু আয় কমিয়ে, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা, ঘরে ঘরে হাহাকার, মানুষের লাশ, নদীতে লাশ, পুকুরে লাশ, ঘরে লাশ, জঙ্গলে লাশ, লাশ আর লাশ। কত মানুষ যে হত্যা করেছে তার হিসাব নেই। আজকে আওয়ামী লীগ, সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কারো কোনো রেহাই নাই। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সব পোড়ানো, আর প্রত্যেক ঘরে ঘরে হামলা আর নারী নির্যাতন, এটা তো প্রতিনিয়ত চলছে। আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, পা বেঁধে ঝুলানো, ছাত্র হত্যা শুরু করলো, তখন থেকেই যে অপরাধী যারা নিজেরা স্বীকার করেছে, ইউনূস তাদেরকে দায় মুক্তি দিয়ে দিল। মুক্তিটা কি? এনএমনিটি, অর্থাৎ এদের বিরুদ্ধে কোনো মামলা হবে না। যাতে সংখ্যালঘুরা নির্বাচনে অংশ নিতে না পারে, থ্যাংক ইউ অডিও বার্তা, একটু মোহাম্মদ ইউনূসের ছবি আনবো, যাতে সংখ্যালঘুরা বাংলাদেশের নির্বাচনে অংশ নিতে না পারে, তাই জন্য এই প্ল্যানটা করা হয়েছে। কিন্তু পর্দার আড়ালে আসল মাস্টারমাইন্ড কারা বলুন তো? বেজিং আর ইসলামাবাদের সেই অতি গোপন যৌথ বিবৃতি বা বৈঠক কি ভারতের জন্য অশনি সংকেত? চীন ও পাকিস্তান সম্প্রতি এক বৈঠকে বসেছিল, যেখানে কাশ্মীর ও বাংলাদেশ প্রসঙ্গে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তারা সাফ বলেছে, দক্ষিণ এশিয়ায় কোনো একতরফা পদক্ষেপ এর তারা বিরোধিতা করবে। প্রশ্ন উঠছে, এই একতরফা পদক্ষেপ বলতে তারা ভারতের ভূমিকার দিকেই কি আঙুল তুলছে? সিন্ধু জলশক্তি বা অন্তঃসীমান্ত জলসম্পদ নিয়েও নতুন কোনো ছক কষছে না তো এই দুই রাষ্ট্র? আফগানিস্তানে দঙ্গি দমনের নামে চীন পাকিস্তান যে নতুন ত্রিপাক্ষিক সহযোগিতার কথা বলছে, তার ছায়া কি বাংলাদেশেও পড়বে? এদিকে ভারত সরকার দীপু হত্যার বিচারে সরব হয়েছে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তাতে কোনো গভীর খাদের দিকে, কিংবা কোন গভীর খাদের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে? দেখুন, ফেব্রুয়ারির নির্বাচন কি আদৌ নির্বিঘ্নে হবে? প্রথম প্রশ্ন, ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশে কি আদৌ নির্বিঘ্নে হবে, নাকি ক্ষমতা কুক্ষিগত করতে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এই ইউনূস? যদি নির্বাচন স্থগিত হয়ে যায়, তবে কি ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার স্বপ্নই আবার উঠবে? হিটলারের ইহুদি নিধনের সেই ভয়াবহ স্মৃতি কি এখন বাংলাদেশের মাটিতে হিন্দুদের ওপর ফিরে আসছে? অভিযোগ উঠছে, সুপরিকল্পিতভাবে সংখ্যালঘু নিধন যজ্ঞ চালানো হচ্ছে, যাতে তারা নির্বাচনে অংশই না নিতে পারে। প্রতিবেশী জ্বললে তার আঁচ কি ভারতে আসবে না? আমরা কি শুধুই উদ্বেগ প্রকাশ করেই দায়ী সারব? ভুলে যাবেন না, বাংলাদেশের এই অস্থিরতা আমাদের জন্যও কিন্তু অশনি সংকেত। পোরাস বর্ডার বা ছিদ্রযুক্ত সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে। ভারতের পার্লামেন্টে জানানো হয়েছে, 2024-25 সালে বাংলাদেশের হিন্দুদের ওপর হামলার তীব্রতা 540 গুণ বেড়েছে। এই 8 জন খুন হওয়া বাংলাদেশি হিন্দু আজ আমাদের দিকে তাকিয়ে রয়েছে, প্রশ্ন করছে, এদের বিচারের জন্য সারা বিশ্ব কী করবে? নিজের ধর্মর কথা ভুলে যান, নিজের জাতির কথা ভুলে যান, সবটা ভুলে যান। শুধু নিজেকে একজন মানুষ হিসেবে ভাবুন, নিজেকে একজন মানুষ হিসেবে ভাবুন এবং প্রশ্ন করুন, এদের জন্য জাস্টিসের সওয়াল তুলতে হবে। গ্লোবাল স্পটলাইট ইউনূস নামক হিটলারের ওপর ফেলতেই হবে। এর জবাব ইউনূসকে দিতে হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।